এগিয়ে গেল এবং তখন একটা নরম জিনিস তার পায়ে নরম জিনিস এটা তো অবশ্যই তার নারী যখন উঠলো সেই নারী কিন্তু কোনো স্পন্দন নেই এবং কোনো নিঃশ্বাস প্রশ্বাস তার চলছে, কিন্তু মানুষের নিঃশ্বাস প্রশ্বাসে আওয়াজ হচ্ছে। এই যে মানুষের নিঃশ্বাস প্রশ্বাসে জিজ্ঞেস করলো যে কে, বলছে যে কেউ আছো, বলছে হ্যাঁ আমি আছি, এবং বলছে কে আছে, আমি বলছি এই কথা। এবার নবকুমারকে তো পান্থশালার অনুসন্ধান করতে হবে, রাতে থাকতে হবে, এবং যে পথিক পথ হারিয়েছে সে যখন উঠে দাঁড়ালো একজন রমণী, এবং সেই রমণী তাকে বলল যে তাকে দস্যুরা তার অলঙ্কার সব হরণ করে নিয়ে গেছে, মা তার তাকেও ভেঙে দিয়েছে, তাকে বেঁধে নিয়ে গেছে। নবকুমার তখন কি করলেন, তাকে বাথরুমটা খুললেন এবং তাকে বললেন যে আপনি কি দাঁড়াতে পারবেন, যেতে পারবেন, বললেন হ্যাঁ আমাকে যদি আপনি একটু সাহায্য করেন তাহলে আমি পারবো। নবকুমারের হাতের পর দিয়ে সেই নারী নবকুমারের সামনে চলে কেন সে দাঁড়াতে পারছে, তাকেও মেরেছে, ফলত সে দাঁড়াতে পারছে। তখন নবকুমারের সঙ্গে সে চললো এবং কিছু দূর যাওয়ার পরে নবকুমার এবং সেই নারী একটা পান্থশালার সামনে হলো। এবং নবকুমার কিন্তু কপালকুণ্ডলার জন্য ইতিমধ্যে চিন্তা করছে কপালকুণ্ডলা কোথায় গেল, পান্থশালা কত সামনে গেল, তখন গিয়ে দেখলো সেই পান্থশালা একটি ঘরে এবং তারপর সে বললো নবকুমার পান্থশালার যে আরেকটি ঘর ছিল সেখানে ওই রমণীকে রাখলো এবং যে যার পান্থশালা সেই ঘরের যে একজন রমণী আছে কর্তার যে স্ত্রী, সে প্রদীপ নিয়ে আসে এবং প্রদীপের আলোতে সে বলবে যে এই রমণী সত্যিই সুন্দর, ঠিক আছে। তার সৌন্দর্য বর্ণনা খুব সুন্দর করে সে দিয়েছে। এরপরে নবকুমার কি করলেন, বললেন যে তার সঙ্গে কথা বললেন, তার নাম জানতে চাইলেন, সে কি তার পরিচয় জানতে চাইলেন, এবং প্রথমে সেই সুন্দরী রমণী কিন্তু তাকে জিজ্ঞেস করেছে যে তোমার নাম হচ্ছে নবকুমার শর্মা। এখানেই কিন্তু আমরা নবকুমারের পুরো নামটা জানি। এবার তোদের পরীক্ষায় আসতে পারে ছোট প্রশ্নে নবকুমারের পুরো নাম নবকুমার শর্মা, তার বাড়ি কোথায়, বলছে বাড়ি কোথায়, সপ্তগ্রাম। এবার সে তখন তার নাম জিজ্ঞেস করছে, তখন সে কিন্তু তার নাম কি বলছে যে মতি। এবং যখন নবকুমার তার নাম চালু করেছে নবকুমার শর্মা, সেই সময় কিন্তু প্রদীপটা নিভে গেছে, ঠিক আছে, প্রদীপ নিভে গেছে। এবং নবকুমার তার অন্য ঘরে যখন প্রদীপের কাছে গেছে, তখন যে তার সঙ্গে দাসী ছিল প্রতিবেশী পেশনা, সে পেশনা তাকে জিজ্ঞাসা করেছে যে কে উনি, তখন বলছে মেরা সরকার, মানে মেরা সরকার মানে স্বামী। এইবার কথা বলছি, এই যে মতিবিবি বললো যে মেরা সরকার, নবকুমার কিন্তু মতিবিবিকে চিনতে পারে, কিন্তু মতিবিবি নবকুমার আমরা কি জানি, প্রথম খণ্ডে আমরা বলেছিলাম নবকুমারকে অধিকারী জিজ্ঞাসা করেছে যে তোমার মানে তুমি তো পুলিং, যেহেতু তোমাদের পুলিংদের মধ্যে কি আছে, বহুবিবাহ প্রথা আছে, তাহলে নবকুমার কি করছে, নবকুমার বলছে যে হ্যাঁ আমার পূর্বের এক সংসার আছে, কিন্তু পূর্বের সংসার কিন্তু নবকুমার করে খুব কম বয়সে পদ্মাবতীর সঙ্গে নবকুমারের বিয়ে হয়েছিল, আমরা প্রথম খণ্ডে দেখেছি। কিন্তু পদ্মাবতী বেশিরভাগ সময় বাড়িতে থাকতো, নবকুমারের সঙ্গে তার সংসার করা হয়ে ওঠে এবং তারা এক সময় গেছিল উড়িষ্যাতে, সেই সময় ফিরছিল যখন, তখন পাঠানদের দ্বারা তারা আক্রান্ত হয়েছিল এবং তারা সত্যভাবে ফিরে এসেছিল। কিন্তু সেই সময় আমাদের যাত্রার ওই সময়ের সমাজ, সেই সময় পদ্মাবতীকে এবং পদ্মাবতী পরিবারের মধ্যে সেই গ্রামের মনে নেই, ফলত তারা আবার কিন্তু চলে গেছে পুরুষোত্তম দর্শনে যেখানে ছিল সেখানে গিয়ে তারা পদ্মাবতী নাম, তার সেই নতুন নাম হয়েছে মতিনি, এবং তারা মুসলমান তার বাবা এবং পদ্মাবতীকে সেই সময় নবকুমারের বাবা কিন্তু নবকুমারের বাবা কিন্তু পদ্মাবতীকে গ্রহণ করেন পুত্ররূপে, ফলত পদ্মাবতী চলে গেছে। এর পরবর্তী প্রশ্ন একটা দিচ্ছি, তাহলে এইখানে মতিবিবিটা কে, তো বললো মেরা সহবা, তাহলে তার স্বামী, তার মানে ওই যে তার পদ্মাবতীর কথা জানতে পেরেছি যে তার স্ত্রী ছিল, তার একটা সংসার ছিল, এই পদ্মাবতী কিন্তু মতিবিবি।
এই মতিদেবী নবকুমারকে চিনতে পেরেছে না কি নবকুমার নাম করতে চিনতে পেরেছে, কিন্তু মতিদেবীকে কিন্তু নবকুমার চিনতে পারে, কারণ তার নামটা আছে এবং তখন সে ছোট ছিল এবং তারপরে কি হয়েছে তার বয়সের পরিবর্তনে তার চেহারা পরিবর্তন হয়েছে, সেই জন্য কিন্তু নবকুমার মতিদেবীকে চিনতে পারে। এরপরে আমরা কি দেখছি মতিদেবী কি করছে যে একটু পরে তার সে বহুমূল্য অলঙ্কারে সজ্জিত হয়েছে, সজ্জিত হয়ে সে কপালকুণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে। ঠিক আছে, কপালকুণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পরে নবকুমার তাকে নিয়ে গেছে কপালকুণ্ডলের মধ্যে। তখন নবকুমার দেখছে যে এত সত্যি রমণীয় পুরুষ সুন্দর। এবার কপালকুণ্ডলের কাছে নিয়ে যাওয়ার পরে মতিদেবী কি করছে তার গায়ের যত অলঙ্কার ছিল সেই অলঙ্কারগুলো খুলে কি করেছে কপালকুণ্ডলকে সব পরিয়ে দিয়েছে। তোদের এর আগে থেকে আমি সিনেমাটা দেখিয়েছিলাম, দেখেছি কিনা যে সব অলঙ্কার একটু সামনে ডিস্টার্ব ছিল, কিন্তু সেই অলঙ্কারগুলো খুলে সব পরিয়ে দিল এবং পরিয়ে দেওয়ার পরে সে কি করলো যত অলঙ্কার ছিল এবং তা বাদে তার কাছে অলঙ্কার রয়েছে সেই অলঙ্কারগুলো তাকে কি করলো একটা বাক্স দিল, হাতির দাঁতে তার মধ্যে রূপোর কাজ করা একটা বাক্সে সাজিয়ে দিল, কিন্তু নবকুমার কিন্তু এই গহনা নিতে চায়। ঠিক আছে, এবং কেন নিতে চাইনি বলছে যে এটাকে আমি কি করবো, একজন অন্য মানুষ নবকুমার তাকে চিনতে পারে না, বলছে যে না এতে আমার আনন্দ আছে, আমি যে ওকে পরিয়ে দিলাম গহনাগুলো তাতে আমার আনন্দ আছে, সেই জন্য আমি গহনাগুলো পরিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে কি করলো গহনা পরিয়ে দিল, তারপরে যাই হোক পরের দিন যে যার মতো যাত্রা শুরু করলো, মতিদেবী চলো বর্ধমানের উদ্দেশ্যে আর নবকুমার কপালকুণ্ডলা চলো সপ্তগ্রামের উদ্দেশ্যে। ঠিক আছে, দুজন পথে চলল। এই যে গহনার কি দশা, তাহলে আমরা দ্বিতীয় পর্বে কি দেখলাম, দ্বিতীয় পর্বে প্রথম কি হলো পথিমধ্যে নবকুমার এবং মতিদেবীর সাক্ষাৎ, তাই তো? মতিদেবীর সাক্ষাৎ, আর তারপরে কি হলো চটিতে রাত্রি যাপন, তাই তো? চটিতে রাত্রি যাপন হয়ে কপালকুণ্ডলা সহ হয়ে রাত্রি যাপন। যখন গহনাগুলো দিল কপালকুণ্ডলকে নবকুমার নিতে চাইল, তারপরে কি করলো নবকুমার কিন্তু জোর করেই নিয়েছে। এই গহনার দশা কি হলো আমরা কি করেছি আগে জানি যে কপালকুণ্ডলা কিন্তু প্রকৃতি বাদী, সে কাপালিকের কাছে বড় হয়েছে, মনুষ্য সমাজ থেকে অনেক দূর, সে মনুষ্য সমাজের নিয়ম কানুন কিছু জানে না, যখন তার বিয়ে দিতে চাইলো তখন তো জানি না বিয়ে কাকে। ঠিক আছে, গহনার মূল্য কিন্তু ও জানে না কপালকুণ্ডলা, গহনার মূল্য না জানার পর কপালকুণ্ডলা সে তাকে পরের দিন শিবিকাতে দেখেছিস না যে শিবিকাতে উঠিয়ে দিল এবং সে তো প্রকৃতির ভালোবাসা শিবিকার দরজা খোলা, সে প্রকৃতির দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো, ভিক্ষুক এসে তার কাছে ভিক্ষে যায়, ভিক্ষে যাওয়ার পরে কপালকুণ্ডলা বলছে আমার কাছে তো কিছু নেই, আমি তোমাকে কি দেবো? এত বহুমূল্য অলঙ্কার আপনার কাছে, তাকে কি দেবেন বলছেন? তখন কপালকুণ্ডলা কি করলো তার সমস্ত অলঙ্কার খুলে দিয়ে দিল এবং বাক্স শুদ্ধ অলঙ্কারও দিয়ে দিল এবং কিছুক্ষণ ভিক্ষুক দাঁড়ালো, দাঁড়িয়ে ভেবে ভিক্ষুক গহনার বাক্স নিয়ে দৌড় দিল। কপালকুণ্ডলা গহনার বাক্স নিয়ে দৌড় দিল কেন? ও তো জানে না মূল্য কি, ভিক্ষুক তো জানে এই গহনার মূল্য। এবার ভিক্ষুক তো দৌড়ে চলে গেল। এবার কপালকুণ্ডলা ভাবছে যে দৌড়িল কি ভাবছে কপালকুণ্ডলা দৌড়িল কেন? কে দৌড়িল? ভিক্ষুক দৌড়িল না? কেন দৌড়িল? কপালকুণ্ডলা গহনার মূল্য জানে না, ভিক্ষুক জানে গহনার মূল্য। ভিক্ষুক কি মনে করছে যদি আমার কাছ থেকে আবার নিয়ে নেয় তাহলে তো
বাড়িতেই সে থাকে। ঠিক আছে? যখন নবকুমার এসেছে তখন তার বাড়ির লোকেরা কেউ কিন্তু কি করে তাকে গ্রহণ করতে কোনো দ্বিধাবোধ করেনি। যাকে শুনেছে যে সে ছেলে মরে গেছে, সেই ছেলে জীবিত অবস্থায় কোনো মেয়ে নিয়ে এসেছে, কিচ্ছু দেওয়ার চিন্তা করে। কেউ কেউ কি বলেছে, কেউ বলেছে আগে খেয়ে ফেলেছে, আবার আরেকজন সেটাকে বাড়িয়ে বলেছে সে নিজে দেখেছে, আবার আরেকজন বলেছে কি যে তাকেই বাঘ তাড়া করেছিল, কিন্তু সে যেহেতু সাহসী তাই বাঘ তাকে কিছু করতে পারে। মানে নবকুমার যেহেতু সাহস কম ছিল, নবকুমারকে বাঘ খেয়ে ফেলেছে। তাহলে কি হচ্ছে, নবকুমারকে দেখে তার মায়ের মনে তো আনন্দ হচ্ছে। ফলত এই যে বিয়ে করে নিয়ে এসছে নবকুমার, সেই মেয়ে কোন জাতের, কি পরিচয়, তার বংশ পরিচয় কিছু জিজ্ঞেস করে। সেই সময় তো এগুলো মানে প্রধান বিষয় ছিল, তারা কিচ্ছু জিজ্ঞেস করেনি। বউকে সাদরে তারা গরম করে ঘরে তুলেছে। ঠিক আছে? এরপর কি হলো, সপ্তগ্রাম তাদের নামে। সপ্তগ্রাম কি ছিল, কিন্তু সমৃদ্ধশালী। সমৃদ্ধশালী কেমন? তখনকার দিনে আমাদের প্রধান বিষয়টা কি ছিল, একটা জায়গা উন্নত হওয়া, ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য ভালো হলে সেই জায়গায় উন্নত হবে না? তাহলে সেই সময় সপ্তগ্রাম উন্নত ছিল, ব্যবসা বাণিজ্যটা ভালো ছিল। এরপরে কি হলো, কেন সপ্তগ্রাম কিন্তু যখন একাদশ শতকে ভালো ছিল, তার পরবর্তী সময় কিন্তু খারাপ হয়ে গেল। কি কারণে? সেই সময় বাণিজ্য কিসের নাম থাকতো বলো? নদী। নদী বা বাণিজ্য হতো না? তখন লেখক লিখছেন যে এই যে নগরী সপ্তগ্রামে প্রান্তভাগে একটা নদী ছিল, এবং নদীটা আস্তে আস্তে কি হচ্ছে, সরু হয়ে গেছে। সরু হওয়ার ফলে কি হচ্ছে, এখান দিয়ে কিন্তু কোনো বড় জলযান যাতে পারে না। ফলত কি হচ্ছে, বাণিজ্য হচ্ছে না। বড় জলযান না যেতে পারলে বাণিজ্য হবে না। তাহলে কি হচ্ছে, নবকুমার আছে তারা সেখানটায় খুব খারাপ অবস্থা হয়নি। পরে এরপরে কি হচ্ছে, নবকুমারদের যে বাড়ি, ইটের বাড়ি, সেখানে কিছু লতাগুল্ম গজিয়েছে, রাস্তায় লতাগুল্ম গেছে, এবং তাদের বাড়ির পেছনে একটা বনের সৃষ্টি হচ্ছে। এই বনের দিকে একটা বিরাট ভূমিকা আছে উপন্যাসে, সেটা আমরা পরবর্তী উপন্যাসে দেখতে পাবো। ঠিক আছে? এরপরে কি হচ্ছে, নবকুমার আর স্ত্রী কপালকুণ্ডলা, কপালকুণ্ডলার নামটা তার বাড়ির লোকের ভালো লাগেনি, তার নাম দিয়েছে মৃত্যু। এই যে কপালকুণ্ডলার নাম মৃন্ময়ী, দ্বিতীয় খণ্ডে এসে কিন্তু কপালকুণ্ডলার নাম মৃন্ময়ী তার বাড়ির লোক নাম দিয়েছে। এবং শ্যামাসুন্দরীর সঙ্গে তার কিন্তু একটা খুব সৌহার্দ্যের সম্পর্ক। শ্যামাসুন্দরী তাকে চুল বেঁধে দিতে যায়। আমাদের সমাজ ব্যবস্থা নারী যেভাবে তাকে সেভাবে রাখতে চায়, কিন্তু কপালকুণ্ডলা চায় না। তখন বলছে যে ফুল তো ফুটলেই ভালো লাগে, তারপরে ফুল ফুটলে ভালো লাগে, তাহলে অন্যের কি বলছে না, যে দেখতে কারো সেই দিকের কথা কপালকুণ্ডলা বুঝতে পারে না। এবং কপালকুণ্ডলার কোনো চিন্তা নেই। কি কারণে? কপালকুণ্ডলা শ্যামাসুন্দরীকে বলছে যে তার বিশ্বাস যে কোনো কাজ করবার আগে যদি দেবীর চরণে বিন্দুমাত্র অর্পণ করা যায়, সেই মাত্র যদি দেবীর চরণে স্থিত থাকে, সেটা যদি করে না যায়, তাহলে মনে করি যে আমরা দেবীর বিন্দুমাত্র অর্পণ করেছি এবং এই কাজে আমি সার্থক লাভ। কিন্তু যেই মুহূর্তে কপালকুণ্ডলা নবকুমার বিয়ের পরে তারা চলে আসছে সপ্তগ্রামের দিকে, তখন কি হয়েছিল, কপালকুণ্ডলা আসবার সময় দেবীর চরণে বিল্বপত্র অর্পণ করেছিল না, এবং সেই বিল্বপত্র কি হয়েছিল, দেবীর চরণ থেকে পড়ে গেছিল। এবং তারপরে কিন্তু কপালকুণ্ডলা তোলা চলে গেছে, যে সে মনে করছে যে সে কি এই যে বিবাহের মধ্যে বড় কাজ হচ্ছে, সেটা থেকে সে করেছে না করেছে। এবং তার যে ননদিনী শ্যামাসুন্দরী, সেও কিন্তু এই কথাটা শুনে শঙ্কিত হয়ে গেল। ঠিক আছে? এখানে দ্বিতীয় খণ্ডটা শেষ হচ্ছে। তাহলে আমরা দ্বিতীয় খণ্ডে কি কি বিষয় পেলাম? প্রথমে কি পেয়েছি? প্রথম খণ্ড শেষ হয়ে গেছে, মেদিনীপুর পর্যন্ত পৌঁছে গেছে। তারপর তারা সপ্তগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে, এবং সপ্তগ্রামের উদ্দেশ্যে নবকুমার এবং
ভিখারি যে কপালটা ভিখারি দৌড় মারলো তারপর হ্যাঁ কপাল খুললো না গগনা খুললো না পেলে টুকটুকে দান করবে তাই তো ঠিক আছে তিনটে পয়েন্ট আর গয়না নিয়ে পালিয়ে গেল ভিক্ষুক গয়না নিয়ে চলে গেল তারপরে হলো বুঝলাম তারপরে চার নম্বর সপ্তগ্রামে পৌঁছলো এবং নবকুমারের পরিবারের উপর লোকেদের সাদর গ্রহণ করল। নবকুমারের পরিবার জানতে পারলো নবকুমার বেঁচে আছে তাই না পরিবার বেঁচে জানতে পারলো হ্যাঁ যে নবকুমার বেঁচে আছে। নবকুমার জীবিত তাই তো এবং তারপরে কি করলো তারা কপাল কুণ্ডলাকে কিন্তু সাদরে গ্রহণ করলো কপাল কুণ্ডলাকে সাদরে গ্রহণ করল। ঠিক আছে তারপরে কি হলো নদীর সাথে কপাল কুণ্ডলা বলা সাক্ষাৎ হলো মানে বন্ধুত্ব হলো আমরা বাবা নবকুমারের পরিবারের কথা জানতে পারি এবং আর কি কপাল কুণ্ডলার এই গল্পে নতুন নামকরণ করা হয় মৃন্ময়ী তাহলে ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ এই গল্পটা কিন্তু হ্যাঁ বল নতুন মানে নতুন নামকরণ হয় না হ্যাঁ নামকরণ নামকরণই তো নতুন নামকরণই তো নতুন তাই না তাহলে নামকরণ হচ্ছে মৃন্ময়ী তারপরে কি হলো এরপরে আমরা দেখতে পাই সমাজসুন্দরীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে তার এই গল্পে তারপরে আমরা দেখতে পাই সপ্তগ্রামের বর্ণনা সপ্তগ্রামের সম্বন্ধে বলেছে আরেক অঙ্কজ ব্যবসা পূর্বের ব্যবসাটা একটু তারপরে সপ্তগ্রামের বর্ণনা এবং শেষে কি হলো শেষে মৃন্ময়ী শ্যামাসুন্দরীকে এরপর থেকে কিন্তু মৃন্ময়ী নাম হয়ে গেল কপাল কুণ্ডলা তাহলে শ্যামাসুন্দরীকে কি বলছে ওই যে অধিকারী কথা বলছে যে অধিকারী আসে বিশ্বাস করতো যে মায়ের চরণে যদি বিল্লপত্র দেওয়া যায় সেই বিল্লপত্র যদি মায়ের চরণে স্থিত থাকে